মিনিমাম যে স্যালারিটা হয় 1.5 লাখের উপরে। যদি কেউ সেলুনের কাজ জানে, সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে। পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে, অ্যাটলিস্ট কাটাকাটি এগুলো একটু শিখে, এগুলো ভবিষ্যতে তার কাজে আসে। আচ্ছা ভাই, এগুলোতে বেতন কিরকম হইতে পারে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকের নতুন এপিসোডে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত স্পেনের যে বেতন রয়েছে এবং কি কি কাজ রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আপনারা যারা স্পেন অভিবাসন প্রত্যাশী রয়েছেন অথবা স্পেনে বর্তমানে অবস্থান করতেছেন বা স্পেন যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন, অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখেন। তাহলে স্পেনের বেতন কত এবং কি কি কাজের সুবিধা রয়েছে এবং কোন কাজের সুবিধা বেশি, কোন কাজের বেতন সর্বোচ্চ, সেই সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একদম লিগেল ওয়েতে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে সব কিছুই বিস্তারিত বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি মূলত এখন বার্সেলোনা শহরে। এই শহরের একজন বাংলাদেশি ভাই যিনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করতেছেন। আসুন ওনার মুখ থেকে শুনি আমরা যে আপনি আসলে এই দেশে কয় বছর যাবৎ এখানে আছেন? আমি এই দেশে আছি 13 বছর পার হইল। এখানে আমার নিজস্ব বিজনেস আছে, 2টা সুপার মার্কেট আছে আল্লাহর রহমতে। কাগজপত্র সবকিছু আপনার ঠিকঠাক আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমার কাগজে প্রায় 9 বছর পার হয়েছে কাগজ। আচ্ছা, 9 বছর আগে আপনি এখানে কাগজ পাইছেন। এখন বাংলাদেশের মানুষরা তো অনেক জানার আগ্রহ ইউরোপের ব্যাপারে। তো আপনি কি মনে করেন যে স্পেনে যদি কেউ আসতে চায় ভালো হবে কিনা, বা এখানকার মানুষের কাজের ব্যবস্থা কীরকম? এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বেশি কাগজ হইতেছে হলো স্পেনে। আর পর্তুগাল বা অন্যান্য দেশ এখন কাগজ হইতেছে না। কি ধরনের কাজের চাহিদা আছে আপনি মনে করেন? যদি কেউ সেলুনের কাজ জানে, হ্যাঁ, সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে। পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে, অ্যাটলিস্ট কাটাকাটি এগুলো একটু শিখে, এগুলো ভবিষ্যতে তার কাজে আসে। আচ্ছা ভাই, এগুলোতে বেতন কিরকম হইতে পারে? মিনিমাম যে স্যালারিটা হয় 1225 ইউরো থেকে বেতন শুরু হয়। আচ্ছা, হ্যাঁ, এটা একেবারে মিনিমাম। 8 ঘন্টা যদি দৈনিক কাজ করে সপ্তাহে 5 দিন, হ্যাঁ, মান্থলি স্যালারি হবে তার। এটা বাংলাদেশি টাকার এখন রেটে তো প্রায় 1.5 লাখের উপরে। যারা ফ্যামিলি আনে এখানে, ফ্যামিলিও তো বৈশা থাকে না, ফ্যামিলি তো কাজ করে। তো সেই ক্ষেত্রে তখন খরচও বেশি। যেমন একটা মানুষ মোটামুটি 1200-1400 ইউরো তার মাসে লাগবে ফ্যামিলি নিয়ে থাকতে। আচ্ছা, আর 300-400 যদি অনেকের অনেক স্বভাব থাকে, তো আসলে মান্থলি খরচ বলা মুশকিল। যেমন একটা ব্যাচেলারেরও 500-600 ইউরো লাগতে পারে মাসে। অনেকের বিড়ি সিগারেটের অভ্যাস থাকতে পারে, চা কফির অভ্যাস থাকতে পারে। এগুলো ডিপেন্ড করে আসলে ব্যক্তির উপর। আবার জিনিসপত্র কেনার শৌখিন স্বভাবও থাকতে পারে, ওইগুলোর উপরেও আসলে খরচটা নির্ভর করে। যদি কেউ আসলে হিসাব করে চলে, তাইলে দেখা যাচ্ছে যে তার মোটামুটি ভালো টাকাই সেভ করা সম্ভব, যদি সে এই দেশে মানে আসার চিন্তা ভাবনা করে। না, তাছাড়া বেতন তো আর এক জায়গায় থাইমা থাকে না। বেতন থাকে, যেমন আমরা বাঙালিরা সাধারণত 8 ঘন্টা কাজ করি না, আমরা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করি। 5 দিনের জায়গায় আমরা 6 দিন কাজ করি সপ্তাহে। সেক্ষেত্রে তো এখানে 500-600 ইউরোর আলাদা টাকাই আসে। ওই টাকাটা যখন আসে এখানে তো 1700-1800 ইউরো হয় সব মিলে। তারপর এখানে যে ট্যাক্স যেটা জমা হয়, ট্যাক্স থেকে আমাদের যখন আমরা যখন জবলেস থাকি, ফ্যাসিলিটিগুলো আমরা পাই এখানে। ওই টাকা থেকেও দেখা গেছে কি 12 মাস যদি একটা মানুষ কাজ করে, 4 মাস তার যদি বয়সও থাকে সে বেতন পায়। তো অনেক সুযোগ সুবিধা আছে, সবগুলো একসাথে করলে হিসাব আসে যে আমি আসলে ইনকাম কতটুকু করলাম। আচ্ছা, এই আপনি যেটা বললেন যে সরকার থেকে যে একটা সুবিধা পাওয়া যায়, সেটা কি শুধুমাত্র এখানে সম্পূর্ণভাবে বৈধ হওয়ার পর বা কাগজ পাওয়ার পর, নাকি শুরু থেকে একজন এই সুবিধাটা পাবে? না, শুরু থেকে আসলে এই দেশে সাধারণত যারা ইলিগেল আছে তাদের কোনো ভাতা সিস্টেম নাই। যেমন ইলিগেলদেরকে এখানে বিভিন্ন ক্যাম্পাসে থাকার জায়গা আছে, ওইগুলো বাবদ তারা মূলত ব্যয়টা করে। কিন্তু আমরা বাঙালিরা তো ওই ক্যাম্পে থাকি না, কোথাও থাকি না। আচ্ছা, যদি কেউ ওয়ার্ক পারমিট হিসাবে এই দেশে আসে, হ্যাঁ, সে যখন ট্যাক্স পে করা শুরু হয় তার নামে, তখন সুবিধাও তার শুরু হয়ে যায়। তবে বেসিক যে ফ্যাসিলিটিগুলো আছে অবৈধ হলেও মানুষ পায়, যেমন মেডিকেল ফ্যাসিলিটি, যেগুলো একেবারে একটা মানুষের পাওয়াই দরকার। আচ্ছা, কেউ লেখাপড়া করতে চায়, ওই ব্যাপারগুলো মানুষ পাবে। আচ্ছা, যদি একটু বলতেন যে এখানে আসলে ঠান্ডা কিরকম? অনেক মানুষ আছে যে ইউরোপে ভয়ে আসতে চায় না, যে ইউরোপে নাকি অনেক ঠান্ডা। সো স্পেনের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ঠান্ডা এখন সারা পৃথিবীতে আগের মতো ঠান্ডা আছে বলে মনে হয় না। হ্যাঁ, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয় এখানে ঠান্ডা কম। আপনার এই দেশটা চুজ করার কারণ কেন? আপনি অন্য দেশ কেন না? আমি এই দেশে যখন আসছিলাম তখন আমি এই দেশ ঠিকভাবে চিনি না। স্পেন যে একটা দেশ আছে, আর এই দেশের কি কি অবস্থা আমি কিছু জানি না। তো ইংল্যান্ডে থেকে আমার পরিচিত এক ফ্রেন্ড ছিল, ওনার এখানে ছিল ওনার দুলাভাই থাকতো। তো ওনার কাছ থেকে অতটুকুই শুনছি যে এই দেশে কাগজ হয় এই সিস্টেমে। আমি ওইটা জানি না, আসছিলাম। তো যখন এখানে আসার পরে এই দেশের ওয়েদার, বিশেষ করে তখন ইংল্যান্ডে প্রচুর ঠান্ডা। তো এই দেশটা আমার আবার ঠান্ডা সহ্য হয় না, অসুখ বিসুখ হয়ে যায়। তো এখানে আসার পরে আমার ওয়েদারটা ভালো লাগছে, আমি এখানে থাইকে গেলাম।
হ্যাঁ, আর হইলো যে কাগজ সুযোগ সুবিধা এখনের মতোই ছিল, কাগজ ছাড়া ওয়ার্ক পারমিট হওয়ার আগ পর্যন্ত তখনও আমরা ঠিকভাবে জব করতে পারি নাই, এখনো মানুষ পারে না। আহারে, তার মানে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কাগজটা বৈধ থাকা, তাই না? হ্যাঁ। আচ্ছা, যদি এখানে কেউ আসে তার কয় বছর সময় লাগতে পারে কাগজের জন্য? কাগজের ক্ষেত্রে যেটাকে বলে এখানে বলে হইলো আপনার আড়াইগো সোশিয়াল সিস্টেমে যারা কাগজ করে, আই মিন ওয়ার্ক পারমিট যারা পায় আর কি, আমাদের সময়ে 3 বছর এখানে লিগেলভাবে বৈধভাবে যারা বাস করছে তারা আমরা 3 বছর পর একটা কাজের কন্ট্রাক্ট সহ জমা দিলে আমরা কাগজ পাইছি। হ্যাঁ, সেক্ষেত্রে কন্ট্রাক্ট খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোন কোম্পানির কন্ট্রাক্ট দিছি, কোম্পানি গভর্নমেন্টের সাথে লেনদেন ক্লিয়ার আছে কিনা, কোনো দারদেন আছে কিনা, ওই ব্যাপারগুলো দেখতো আর কি। তো এখন ওই আড়াইগো সোশিয়ালের কাগজের সিস্টেমটা 2 বছর হয়েছে। পাসপোর্ট আসলে কয় বছর পরে পায় তাহলে? ন্যাশনাল আইডি মানে স্প্যানিশ পাসপোর্ট, যেটা স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে একটা মানুষের রেসিডেন্ট পারমিটের 10 বছর পার হওয়ার পর। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক লম্বা সময়। হ্যাঁ, তার মানে 2 বছর বা 3 বছর পরে আপনাদের কি দিবে? একটা কার্ড দিবে, যে কার্ডের মধ্যে আপনার আইডেন্টিটি থাকবে যে আপনি এই দেশে ওয়ার্ক। হ্যাঁ, অনেকটা আমার কাছে যে আমার কার্ড আমি যদি দেখাই, লন্ডনের বিআরপি কার্ডের মতো নাকি? না, এটা এক এক জায়গায় বলে, যেমন এটা হলো আমার রেসিডেন্স কার্ড। আচ্ছা, তো এই কার্ডটা যখন আমাদের দিছে প্রথম, তখন আমি এই কার্ডটা পাইছিলাম 1 বছর, এটার মেয়াদ ছিল। পরে আমি এক্সটেনশনের জন্য দিছি, আমাকে দিছে 2 বছরের জন্য। তারপর 2 বছর পরে আবার যখন দিছি, তখন আবারও 2 বছরের জন্য দিছে। পরে আমার যে কার্ডটা দিছে এটার মেয়াদ 5 বছর। এইটার মেয়াদ শেষ হলে আমি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবো। ও আচ্ছা, তার মানে আপনি এখনো এই দেশের নাগরিক হন নাই? না। তার মানে আপনার এই দেশে অনেক বছর থাকার পরেও আপনি একটা স্টেপ বাই স্টেপ আগাইতেছেন। সো প্রথম 2 বছর 3 বছর 1 বছর এরকম ভাবে পারতে একটা সময় পরে যখন 10 বছর হয়, তখন সে এদেশে স্থায়ীভাবে বসবাস করার মতো পাসপোর্ট পায়, নাকি স্থায়ীভাবে সে কার্ড পাওয়ার পরে থেকে বসবাস করতে পারে? কার্ড পাওয়া থেকে যা সবকিছু করা যায়, বিজনেস, প্রপার্টি কেনা, যা কিছু প্রয়োজন সব ফ্যাসিলিটি মানুষ পায়। আচ্ছা, কেউ যদি তার পরিবারকে নিয়ে আসতে চায়, সে আসলে এই দেশে আসার পর, বৈধ হওয়ার পর কখন সে নিয়ে আসতে পারবে? পরিবার আনার ক্ষেত্রে এখানে আসলে প্রথমত নিজের অনেক কিছু থাকা লাগে, যেমন একটা মানুষের পার্মানেন্ট জব থাকতে হয়, রেসিডেন্স কার্ডের একটা মেয়াদ থাকতে হয়। যেমন আপনার রেসিডেন্স কার্ডের মেয়াদ আছে 2 মাস, আপনি ওই সময় জমা দিলেন, আপনারা রিজেক্ট করবে, কারণ আপনার কার্ডেরই মেয়াদ নাই। তো মোটামুটি 6 মাসের উপরে নিজের রেসিডেন্স কার্ডের মেয়াদ থাকা লাগে, একটা পার্মানেন্ট কাজ থাকা লাগে, এবং সেই ক্ষেত্রে একটা ঘর, অর্থাৎ আপনি যারা নিয়ে থাকবেন, 1জন অথবা 2জন বাচ্চা যদি থাকে, তাদের থাকার মতো ঘর নিশ্চিত করতে হবে, ঘর থাকতে হবে। এই সব কিছু ঠিক থাকলে ভিসা হয়ে যায়, এখানে তেমন কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি কেউ এখানে আপনার মতো যে কার্ড পাইছে, যদি একজন মানুষ কার্ড পায়, তাইলে সে তার পরিবারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার এই নিয়মগুলো ফলো করতে হবে। থাকার মতো জায়গা থাকতে হবে, একটা মিনিমাম একটা ইনকাম থাকতে হবে, যে ইনকাম দিয়ে সে তার পরিবারকে ভরণ পোষণ দিতে পারবে, আর তার নিজে এখানে সচ্ছল হইতে হবে, তাই না? আর তার কার্ডটারও মেয়াদ থাকতে হবে, তাই? কার্ডের মেয়াদ থাকতে হবে। আচ্ছা, তাই সুন্দর একটা জিনিস আমরা জানতে পারলাম। আর আপনি যদি নিজে থেকে কোনো কিছু শেয়ার করতে চান, আপনি বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু বলতে চান, কারণ এই লক্ষ লক্ষ মানুষ আপনার আজকের ইন্টারভিউটা দেখবে। আসলে ইউরোপের আসার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা মানুষের জানা দরকার, আমরা যেটা ভুল করি, যেমন আমি নিজেও এইভাবে যখন আসমো চিন্তা করছি, আমরা ভাবতাম যে মাসে হয়তো লাখ টাকার উপরে আমরা কামাই করব। আসলে লাখ টাকার উপরে কামাইটা আসে, এটা সত্য, কিন্তু এই লাখ টাকা পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক বড় একটা অপেক্ষা করতে হয়। সো আশা করি আপনারা সকলেই স্পেনের বেতন ভাতা এবং কাজের সুবিধা সম্পর্কে জানতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।